নয়ের 6 নং প্রশ্নটা আমরা উঠিয়ে নিই। 6 নং প্রশ্নটা দেখো কি বলা হয়েছে, ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করা হলো। আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল? আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল? তাহলে প্রশ্নটা সম্পর্কে একটু আইডিয়া নিই আমরা। প্রশ্নটা কি বলা হয়েছে যে ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নেওয়া হয়েছে। কত হাজার টাকা? 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করা হয়েছে। তাহলে ব্যাংক থেকে আমরা ঋণ নিলাম কত টাকা? 50,000 টাকা ঋণ নিলাম। সেই ঋণটা আবার 8 বছর পর পরিশোধ করলাম কত টাকা? 98,000 টাকা। এখন বলা হলো যে আসলের ব্যাংকের মুনাফার হার আসলের উপর হবে, আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল, এটা হলো আমাদের প্রশ্ন। তাহলে দেখো আমরা ঋণ নিয়েছিলাম কত? 50,000 টাকা। কত টাকা নিয়েছিলাম ঋণ? 50,000 টাকা। এরপর আমরা পরিশোধ করলাম কত টাকা? 98,000 টাকা আমরা কি করলাম? পরিশোধ করছি। কয় বছরে? 8 বছরে। তাহলে এই 8 বছরে আমরা কত টাকা বেশি দিচ্ছি? তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা বের করতে পারবো যে আমরা এত টাকা বেশি দিলাম, তাই না? তাহলে এই বেশি যে দিলাম এটাই কি? এটা হলো মুনাফা দিলাম, ব্যাংকের লাভ দিলাম, অর্থাৎ মুনাফা দিচ্ছি আমরা। তাহলে আমরা এভাবে এই প্রশ্নটা সমাধান করতে পারি যে 8 বছরে মুনাফা হয় 98,000 বিয়োগ 50,000। তাহলে কত টাকা মুনাফা হচ্ছে 8 বছরে আমাদের? বিয়োগ করে এখান থেকে শূন্যগুলো বিয়োগ করলে 0 থেকে গেল। এরপর 8 5 আর কত হলে 9 হয়? 5 আর 4 9। অর্থাৎ কি পেলাম আমরা? 48,000 টাকা আমরা কি দিছি? আমরা মুনাফা দিছি। তাহলে ব্যাংক থেকে আমরা ঋণ নিয়েছিলাম কত টাকা? 50,000 টাকা ঋণ নিছি। এই ঋণটা আমরা 8 বছর রাখছি। 8 বছর পরে ব্যাংকে আমরা কত টাকা দিলাম? 98,000 টাকা ব্যাংকে পরিশোধ করা লাগলো। তাহলে এই 8 বছরে আমরা ব্যাংকে কত টাকা লাভ দিছি? এই বিয়োগ করে আমরা দেখলাম কত হচ্ছে আমাদের? 48,000 টাকা আমরা ব্যাংকে লাভ দিচ্ছি, অর্থাৎ মুনাফা দিচ্ছি। এখন দেখো তাহলে আমাদের প্রশ্নের মধ্যে আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হলো মুনাফার হার। কি বের করতে হবে? মুনাফার হার বের করতে হবে। তাহলে মুনাফার হারের সূত্রটা আমাদের জানা আছে সবারই। তাহলে আমরা জানি মুনাফার হার সমান, দেখো তো তোমাদের মনে আছে কিনা মুনাফার হারের সূত্রটা? মুনাফা গুণ 100 ডিভাইডেড আসল গুণ সময়, ঠিক আছে না? তাহলে মুনাফার হারের সূত্রটা মিলাই নাও। মুনাফা গুণ 100 ডিভাইডেড আসল গুণ সময়। এখন আমরা এই মানগুলো এখানে আমরা বসাই। আমরা মুনাফা কত পেয়েছি? 8 বছরের মুনাফা পেয়েছি 48,000 টাকা। তাহলে এই মুনাফার জায়গায় আমরা 48,000 লিখে দিলাম, গুণ থাকলে কত? 100। আসল কত আমাদের? দেখো তো কেউ বুঝতে পারো কিনা আসল কত? এখানে দেখো ব্যাংক থেকে আমরা 50,000 টাকা ঋণ নিয়েছিলাম।
এই ঋণটাই তো আমি ব্যবসার কাজে লাগাইছি, তাই না? এটাই আমার জন্য কি আসল, এটাই আমার জন্য কি আসল। তাহলে এই 50,000 টাকা হলো আমার আসল, 50,000। সময় কত বছর? সময় হলো 8 বছর। তাহলে আমরা এখন কি বের করতে যাচ্ছি? মুনাফার হার নির্ণয় করবো, তাই না? মুনাফার হার বের করবো। এখন দেখো, তাহলে এটাকে তোমরা এখন কাটাকাটি করতে পারো। যেমন এখানে 48-এর পর শূন্য আছে কয়টা? 3টা। 50-এর পর শূন্য আছে কয়টা? 3টা। তাহলে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, তাহলে এখানে পাই 48, এখানে কত পাই? 50। সেটা দেখো, এখানেও আছে 3টা শূন্য, এখানেও 3টা শূন্য মিল আছে, যদিও এখানে 4টা শূন্য আছে, কিন্তু আমাদের এখানে 3টা আর এখানে 3টা যদি আমরা বাদ দিই, তাহলে এখানে 48 পাবো, এখানে কত পাবো? 50 পাবো। তোমরা এই শূন্যগুলো আলাদা আলাদা কাটবে না, একটা দাগ দিয়ে কেটে তারপর উপরে লিখবে, কেমন? তাহলে দেখো, তাহলে আমরা এইভাবে বুঝতে পারি যে এখানে যে 3টা শূন্য মিল আছে, এখানেও 3টা শূন্য মিল আছে। এই জন্য আমরা কি করলাম? 1000 দিয়ে ভাগ করলাম। তাহলে 1000 দিয়ে যদি ভাগ করি, এই 1000 দিয়ে ভাগ করলে 3টা শূন্য কেটে গেল, থাকে গেলো 48। এখানেও 1000 দিয়ে ভাগ করলে 3টা শূন্য কাটা গেল, কত থাকলো? 50। এবার দেখো, এই 50 দিয়ে আমরা নিঃসন্দেহে 100-রে খুব সহজে ভাগ করতে পারবো। তাহলে 50-কে 50, 50 দিয়ে কত? 100। ঠিক আছে। এরপর দেখো, 8 দিয়ে যদি আমরা 48-এ ভাগ করি, তাহলে কত ভাই? 8 দিয়ে যদি 48-এ ভাগ করি, 6-টা 48। তাহলে 6 আর 2 গুণ করলে কত হয়? 6 আর 2 গুণ করলে হয় 12। 6 আর 2 গুণ করলে কত হয়? 6 আর 2 গুণ করলে হয় 12। এখন এই মুনাফার হারটা কি একক? কি মুনাফার হারের একক হচ্ছে পার্সেন্ট। মুনাফার হারের একক কি? পার্সেন্ট, অর্থাৎ শতকরা চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। তাহলে আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল? অর্থাৎ মুনাফার হার ছিল 12%। সুতরাং মুনাফার হার ছিল কত পার্সেন্ট? 12%। তাহলে উত্তর হচ্ছে 12%। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আবার অঙ্কটা দেখো। প্রশ্ন ছিল কি আমাদের? আমি এর ভেতরে বোঝাতে থাকি, তোমরা আবার এটাকে উঠিয়ে নাও। ব্যাংক থেকে 50,000 টাকা আমরা ঋণ নিলাম। তাহলে আমরা যে ব্যাংক থেকে ঋণ নিলাম, এটা এখন আমার জন্য কি? এটা হলো আমার জন্য আসল, তাই না? অর্থাৎ আমরা এই টাকাটা ঋণ নিয়ে আমরা একটা কাজে লাগাবো। তো এই টাকাটা তখন ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরে ওই টাকাটা আমার কাছে এখন কি হয়ে গেল? আসল হয়ে গেল। তাহলে ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছরে মোট 98,000 টাকা পরিশোধ করা হলো। তাহলে আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল? তাহলে আমরা প্রথমত কি করলাম? আমরা প্রথমত মুনাফাটা কত হয় এটা বের করে নিলাম। অর্থাৎ ব্যাংক থেকে যে আমরা টাকাটা নিলাম, 8 বছর পর এত টাকা পরিশোধ করতে হলো। তাহলে ব্যাংককে আমরা কত টাকা দিলাম? আমরা নিছিলাম তো 50,000, কিন্তু দিছি কত? 98,000। তাহলে বেশি টাকা দিয়ে দিছি না ব্যাংককে আবার? তাহলে এই ব্যাংককে আমরা কত টাকা বেশি দিলাম? তাহলে 8 বছরে মুনাফা হয় এই 98,000 থেকে 50,000 বিয়োগ করলে কত হলো? 48,000 টাকা। এরপর আমরা জানি কি লিখছি? আমরা বের করতে হবে আমাদের মুনাফার হার। তাহলে মুনাফার হারের সূত্র লিখছি মুনাফা গুণ 100 ডিভাইডেড আসল গুণ সময়। তাহলে মুনাফা গুণ 100 ডিভাইডেড আসল গুণ সময়। এখন এই মুনাফাটা কত পেয়েছি আমরা? 48,000 দিলাম বসে 48,000। এরপর কি 100 সূত্রে বসাই দিলাম। এবার আসলের মান কত আমাদের? ব্যাংক থেকে যে আমরা প্রথমত যে ঋণটা নিয়েছিলাম, এটাই হলো আমাদের আসল। তাহলে এটা হলো কত? 50,000। এরপর কি লিখলাম? সময় কত? 8 বছর। এখন দেখো, কাটাকাটি আমরা কিভাবে করব? আমরা এখানে দেখছি যে এখানে 3টা শূন্য মিল আছে, এখানে 50-এর সাথে 3টা শূন্য মিল আছে। তাহলে 50,000 আছে, এখানে হলো 48,000। যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, তাহলে এই 3টা শূন্য কাটা গেলে কত হয়? 48। এখানে কত হয়? 50। এই 50 দিয়ে যদি আবার 100-রে আমরা কাটাকাটি করি বা ভাগ করি, তাহলে 50-1-কে 50, 50 দিয়ে কত? 100। এরপর 8 দিয়ে যদি ভাগ করি, 8-1-কে 8, 6-টা 48। যদি চাও এখানে 1 বসাতে পারবে, না বসালেও সমস্যা নেই। তাহলে 8-1-কে 8, 6-টা 48। এবার 6 আর 2 গুণ করলে কত হয়? 12 হয়। তাহলে 12%। ক্লিয়ার? এরপরে আমরা যাই, পরের অঙ্কটা চলে যাব আমরা। তাহলে তোমরা দেখো, তোমাদের 2 মিনিট সময় দিয়ে আমরা যে অঙ্কটা উঠাই নেওয়ার জন্য, দ্রুত উঠাই নাও।
তাহলে দেখো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন হলো 7। তো 7 নং প্রশ্ন কি বলা হলো দেখো, বলা হলো যে একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো, পণ্যটির বিক্রয় মূল্য কত? তাহলে কি হলো, এখানে একটা পণ্য একটা দোকানে 1800 টাকার পণ্য কত পার্সেন্ট কমে বিক্রি করছে? 20% কমে বিক্রি করছে। তাহলে পণ্যটির বিক্রয় মূল্য কত ছিল এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো যখনই পার্সেন্ট থাকবে তখনই তোমরা বুঝবা যে ওর ভেতরে কি লুকানো আছে, 100 লুকানো আছে। পার্সেন্ট থাকলেই বুঝতে হবে কি লুকানো আছে ওর মধ্যে, 100 লুকানো আছে। ঠিক আছে, তাহলে এটা সমাধানটা আমরা কিভাবে করব দেখো, 20% কমে 20% কমে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে কত? 100 বিয়োগ 20। তাহলে দেখো যদি এখানে যেমন কমে লিখছে যে 20% কমে বিক্রয় করা হলো, তো এরকম যদি বলতো যে 20% লাভে বিক্রি করা হলো, তাহলে একইভাবে আমরা এই 20% কমের জায়গায় কি লিখতাম? লাভে। তাহলে 20% কমে হলে যেমন বিয়োগ হয়েছে, লাভে হলে কি হবে তখন? যোগ হবে। তাহলে 20% কমে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হলো? 100 বিয়োগ 20, তাহলে কত টাকা? 80 টাকা। অর্থাৎ একটা পণ্য যদি 20% কমে বিক্রি করতে হয় তাহলে তাকে কত টাকা, 100 টাকার পরিবর্তে কত টাকা বেচতে হবে? কমে বেচলে 80 টাকা বেচবে। এখন আমাদের নির্ণয় করতে হবে হলো বিক্রয় মূল্য। তাহলে দেখো ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। আর ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কম হবে না বেশি হবে? ক্রয় মূল্য আগে ছিল 100 টাকা, ওখানে যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য আরো কমে যাবে না? তাহলে কম হলে ভাগ। এরপর দেখো ক্রয় মূল্য আমাদের প্রশ্নের মধ্যে কত দেওয়া আছে? একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রি করা হলো। তাহলে 1800 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 80 গুণ 1800 ভাগ 100। এখন দেখো এটাকে যদি আমরা কাটাকাটি করি, এই 100 দিয়ে যদি ভাগ করি, 100 কে 100, 18 গুণ 100 মানে কত? 1800। তাহলে এখানে 1-এর পরে 2টা শূন্য ছিল, 18 পরে 2টা শূন্য ছিল, তাহলে এটা কাটা দিলাম আমরা। 1-এর তো মূল্য থাকে না, শূন্য দূরে কাটা দিলে কত হয়? এখানে 18 থাকে। এবার 18 আর 80 গুণ করে আমরা এখানে বসাবো উত্তরটা। তাহলে কত হবে দেখো, 0 8 8 64 4 হাতে কত? 6, 8 1 8 আর 6 কত? 14। তাহলে প্রশ্ন আমাদের চেয়েছিল পণ্যটির বিক্রয় মূল্য কত, তাহলে আমাদের পণ্যটির বিক্রয় মূল্য কত পেলাম? 1440 টাকা। সুতরাং পণ্যটির বিক্রয় মূল্য পেলাম হলো 1440 টাকা। তাহলে এখানে প্রশ্নটা ছিল এরকম যে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রি করা হলো। 1800 টাকার পণ্য কি করছে? 20% কমে বিক্রি করছে। তাহলে কত টাকা হচ্ছে বিক্রয় মূল্য? তখন পণ্যটির বিক্রয় মূল্য কত টাকা হবে? তাহলে দেখো এই 1800 টাকার পণ্য 20% কমে বিক্রি করলে তখন আমরা এই পণ্যটির বিক্রয় মূল্য কত পেলাম? 1440 টাকা। তাহলে প্রথমত আমরা কি করছি যে 20% কমে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 100 বিয়োগ 20, অর্থাৎ কম হলেই আমরা 100 থেকে ওটাকে কি করব? বিয়োগ করব। এখন প্রশ্নের মধ্যে যদি 20% না থাকে, 15% থাকে বা 10% থাকে বা 30% থাকে, তখন একইভাবে তোমরা এখানে 20-এর জায়গায়
10 থাকলে 10 লিখলে, তাহলে 10% কমে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য তখন কত হবে? 100 বিয়োগ 10, তখন কত হবে? 90। ঠিক একই রকমের অঙ্ক ঘুরাইয়ে তোমাদের পরীক্ষার সময় আসতে পারে, তাহলে তোমরা ওই একই নিয়মটা ফলো করে কাজ করলে তোমাদের উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য সবসময় কি হলো, এখানে 100 টাকা থাকবে, 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা, যেটা আমরা চেঞ্জ করে আনি তখন চেঞ্জটা ওখানে বসবে। এভাবে প্রশ্নটা ঘুরাই এখানে মানটাও যদি পরিবর্তন হয়ে আসে, সেই মানটাও তোমরা পরিবর্তন করে বের করলে তোমাদের সঠিক উত্তরটা বের করতে পারবে। তাহলে এটা আমাদের সমাধান করা শেষ। তোমরা সময় নাও, 2 মিনিটের মধ্যে উঠাই ফেলো। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা দেখো কি আছে আমাদের। পরের প্রশ্নটা আছে এভাবে যে একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে 40% লাভে 6300 টাকায় বিক্রয় করলেন। একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে 40% লাভে 6300 টাকায় বিক্রয় করলেন। সবজির ক্রয় মূল্য কত ছিল? প্রশ্ন কি, সবজির ক্রয় মূল্য কত ছিল? তাহলে আমরা এর আগের অঙ্কটা যে নিয়মে করছি আমরা ঠিক এই একই নিয়মে অঙ্কটা করব। যে এখানে আছে কি 40% লাভে, তাহলে আমরা কি লিখব? 40% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে, লাভ হলে কি হবে? যোগ হবে, তাই না? আর ক্ষতি হলে বিয়োগ হবে। তাহলে 40% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 যোগ 40 মানে কত? 140 টাকা। বুঝছো কিনা? তাহলে যদি ক্ষতি থাকে তখন আমরা বিয়োগ করে বের করবো 100 থেকে, যদি লাভ হয় তাহলে আমরা যোগ করে বের করবো। এখন আমাদের প্রশ্ন হলো ক্রয় মূল্য কত ছিল। তাহলে আমাদের ক্রয় মূল্যটা ডান পাশে রাখবো, বিক্রয় মূল্যটা কি রাখবো? বাম পাশে রাখবো। তাহলে বিক্রয় মূল্য 140 টাকা হলে 40 টাকা হলে ক্রয় মূল্য হয় ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য 100 টাকা। এখন বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? কম হবে না বেশি হবে? কম হবে নিশ্চয়ই। তাহলে ভাগ। আর প্রশ্নের মধ্যে দেখো বিক্রয় মূল্য কত আছে? বিক্রয় মূল্য আছে 6000
টাকা। 6,300 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য কত? আচ্ছা দেখো তো, তাহলে এখন কি করতে পারি আমরা? 140 দিয়ে যদি 6,300 ভাগ করি কত হয় দেখো তো বের করে। তোমাদের জন্য একটু সময় দিই, তোমরা আগে নিজেরাই চেষ্টা করো, পরে আমি এটার উত্তর বের করে দিই। 6,300 140 দিয়ে ভাগ করো। ভাগফলটা আগে তোমরা নিজেরাই চেষ্টা করো, পরে আমি বের করে দিলে মিলাই দেখবে যে তোমাদের এটা সঠিক হয়েছে কিনা। তাহলে ভাগ নিশ্চয় বের করে ফেলছো তোমরা, তাই না? তাহলে দেখি কতবার যায়। 140। তাহলে এখানে আমরা 3 অঙ্ক এখানে আছে, এখানেও 3টা সংখ্যা নিলাম, তাহলে 630। 630-এর ভেতরে 140 কয়বার যাবে দেখো। যদি আমরা 4 বার দিই তাহলে কত হয়? 4 0 0, 4 4 16, 6 হাতে 1, 4 1 4 1 5, বিয়োগ করলে 6 7 13। এরপর পরের সংখ্যা নাম হলো 0 নামালাম। 700-এর ভেতরে 40 কয়বার গেছে? 5 বার নাকি? 5 0 0, 4 5 20, 0 হাতে 2, 5 1 5 2 7। আচ্ছা তাহলে কত হলো আমাদের? এটা কাটলে 140 দিয়ে যদি 6,300 ভাগ করি আমরা পাবো কত? 45। 45-এর যদি 100 দিয়ে গুণ করি আমরা তাহলে পাই 4500 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য কিন্তু বাইরে হয়েছে। অর্থাৎ সুতরাং সবজির ক্রয় মূল্য ছিল 4500 টাকা। উত্তর হচ্ছে 4500 টাকা। তাহলে আমরা কি করলাম দেখো, যে 40% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কি হয়েছে? যখন লাভ হলো আমাদের তখন বিক্রয় মূল্য কিভাবে বের করবো? আমরা যোগ করে বের করবো। যদি ক্ষতি হয় তাহলে কিভাবে বের করবো? বিয়োগ করে বের করবো। তাহলে 40% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কি হবে? যোগ হবে। যোগ হলে কত হবে? 100-এর সাথে 40 যোগ হলে 100 যোগ 40, তাহলে কত হলো? 140। এরপর কি চাওয়া হয়েছে প্রশ্নের মধ্যে? চাইছে যে ক্রয় মূল্য কত ছিল। যেটা প্রশ্নে যাবে সেটা আমরা ডান পাশে রাখবো। তাহলে আমরা কিভাবে লিখলাম যে বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। 1 টাকা হলে কি হবে? কম হবে। আর আমাদের প্রশ্নে বিক্রয় মূল্য কত ছিল? 6,300 টাকা। তাহলে 6,300 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 গুণ 6,300, নিচে কত? 140। কাটাকাটি করে আমরা এটার উত্তর বের করে ফেললাম। এখন দেখো তোমাদের এই অধ্যায়ের অনুশীলনী অঙ্কগুলো আমি সমাধান করে ফেলছি অলরেডি। এখন তোমরা বাসায় এই অধ্যায়ের উদাহরণের কিছু অঙ্ক তোমাদের বাসায় করতে হবে। অঙ্কগুলো নিজেরাই তোমরা একটু দেখবে বাসায়। কোনগুলো দেখবে আগামী ক্লাস অর্থাৎ আজকের ক্লাসের পড়া হিসাবে তোমাদের আমি যে কাজগুলো দিব সেগুলো একটু নোট করে নাও। এগুলো বাসায় কমপ্লিট করবে। সাথে আমি সামনের ক্লাসে তোমাদের এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান করে দিব। তাহলে দেখো তোমরা বাসায় কি কাজগুলো করবে। বাসায় পৃষ্ঠা হলো 94 পৃষ্ঠায় 1 নং এর দেখো অনেকগুলো 1 2 3 4 এভাবে প্রশ্ন আছে লাস্টে, যে নিচের শতকরা গুলোকে ভগ্নাংশ দশমিকে প্রকাশ করো। তাহলে 94 পৃষ্ঠার 1 নং এর ভেতরে আবার কটা আছে? 1 2 3 4 এরকম আছে কিন্তু। তাহলে তারপর 95 পৃষ্ঠায় আসো।
95 পৃষ্ঠায় আছে নিচের ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশগুলো শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ। তাহলে 95 পৃষ্ঠা সব থাক, অর্থাৎ তোমরা উদাহরণ যা আছে এই সবগুলো রেডি করবে। 95 পৃষ্ঠা, 96 পৃষ্ঠা, 97 পৃষ্ঠা, 98 পৃষ্ঠা, তাহলে এই পর্যন্ত আছে উদাহরণ। অর্থাৎ উদাহরণের প্রশ্নগুলো তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে। এই উদাহরণগুলো তোমরা বাসায় করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখন যদি কোনো প্রশ্ন থাকে, আমি যে 3টা প্রশ্ন সমাধান করেছি এর ভেতরে যদি কেউ কোনো প্রশ্ন করো তাহলে তোমাদের নাম বলে প্রশ্ন করতে পারবে। স্যার প্রশ্ন করার লাগে একটু ইয়ে করে দেন, ব্যবস্থা করে দেন। দেখি প্রশ্ন করবে না, সাউন্ড না, সাউন্ড দিয়ে দেবেন না, এই যে সাউন্ড হয় যেটা বাচ্চারা প্রশ্ন করতে পারে। হ্যাঁ, তা তো নাই। ওই যে পার্টিসিপেটে যান, পার্টিসিপেট দিয়ে এই গাজী স্যার, বাচ্চাদের নাম আসে না, সেটা করি। সাউন্ড কই, সাউন্ড এই সাউন্ডটা ঠিক হয়ে যান তো, গাজী স্যার। কিচ্ছু বোঝা যায় না। কি বোঝা যায় না? হ্যাঁ, বুঝি নাই, কথা বুঝি নাই তো। কোনো প্রশ্ন আছে? না না, আমার না দেখুক, এখন আমার যে ইয়েগুলো তো দরকার, এখন দেখতে পাবে না। কত শব্দ কই, নাজমুন নাহার তো কই, কথা কই, শব্দ আসবে না। হ্যাঁ, নাজমুন নাহার প্রশ্ন করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ধন্যবাদ সকলকে। ওয়ালাইকুম। কিছু বুঝে দিবেন, কিচ্ছু না। হ্যাঁ স্যার, আমি তো হেডফোন দিয়ে ক্লাস করতেছি, তারপরেও কিছু বোঝা যেতেছে না।